কাঁচা আলু দিয়ে আজকে এমন চারটি রেসিপি শেয়ার করব যেগুলো আপনারা আগে কখনোই তৈরি করেননি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিকেলের নাস্তা থেকে শুরু করে অতিথি আপ্যায়ন সব জায়গাতেই এই রেসিপিগুলো একদম জমে যাবে। তৈরি করব স্পেশাল কাঁচা আলুর কাবাব, ডিম এবং কাঁচা আলু দিয়ে জালি কাবাব, এছাড়াও তৈরি করব স্টিক কাবাব, আরও তৈরি করব কাঁচা আলুর ক্রিস্পি পটেটো বলস। আলু খেতে যারা অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে তো এই রেসিপিগুলো অনেক বেশি দুর্দান্ত লাগবে। আশা করছি প্রত্যেকটি রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। এখানে আমি 4টি সেদ্ধ ডিম এবং 2টি সেদ্ধ আলু নিয়েছি। কাবাবটা তৈরি করার জন্য ডিমের পরিমাপটা একটু বেশি লাগবে এবং আলুর পরিমাপটা কম লাগবে। ফার্স্টে আমি একটি চিকন গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিলাম। এরপর ওই একই গ্রেটারে ডিমগুলোকেও গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমগুলোকে ছোট ছোট কুচি করে কেটেও দিতে পারেন, ওইটাও খেতে ভালো লাগবে অ্যান্ড দেখতেও ভালো লাগবে। সবগুলো ডিম আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। দেখুন, বেশ অনেকটা পরিমাণেই কিন্তু কাবাব এখান থেকে তৈরি করা যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তা দিয়ে কাবাব তৈরি করলে বেরেস্তার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, সেই সাথে টেস্টও বেড়ে যায়। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন, তবে কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে কাবাবের মধ্যে পানি ছেড়ে দেয়। এছাড়াও কাবাবগুলো সংরক্ষণ করে রাখা যায় না। এরপরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন গুঁড়া, হাফ চা চামচ আদা গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। কাবাবটা একটু ঝালঝালভাবে তৈরি করবো, এজন্য আমি এখানে ঝালের পরিমাপটা বেশি দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, 1 চামচের থেকে সামান্য একটু কম। দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ দিচ্ছি পুদিনা পাতা কুচি এবং বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। বেসনটা আমি আগে থেকে চুলায় হালকা হিটে টেলে নিয়েছি। এখানে কাঁচা বেসন ব্যবহার করা যাবে না, তাহলে বেসনের একটা গন্ধ লাগবে। অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এবারে সব কিছু আমি খুব ভালোভাবে একসঙ্গে মেখে নিচ্ছি। আচ্ছা, এই মিশ্রণটা তৈরি করতে আপনাদের ক্ষেত্রে 1 থেকে 2 টেবিল চামচ পানি লাগতে পারে, তবে আমার এখানে 1 ফোঁটাও পানি অ্যাড করতে হয়নি। সব কিছু মিলিয়ে আমার একদম একটি পারফেক্ট মিশ্রণ তৈরি হয়েছে। আমি এখানে যে আলুটা ব্যবহার করেছিলাম এই আলুটা একটু আঠালো টাইপের ছিল, সো আলুটার কারণেই কিন্তু এক্সট্রা করে এখানে আর আমাকে কোনো পানি অ্যাড করতে হয়নি। এবারে হাতটা পরিষ্কার করে হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে আমি কাবাবের শেপগুলো দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করে তৈরি করতে পারেন, তবে আমি কাবাবগুলো খুব একটা বেশি বড় করছি না, আবার খুব একটা বেশি ছোটও করছি না, একদম মিডিয়াম সাইজে করে নিচ্ছি। চেষ্টা করবেন কাবাবের গাগুলো একদম মসৃণভাবে তৈরি করতে। একইভাবে আমার সবগুলো কাবাব এখানে তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই অবস্থায় কাবাবগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সারা রমজান মাস জুড়ে। যখন প্রয়োজন ইফতারের আগে বের করে জাস্ট ডিমের মধ্যে কোটিং করে ভেজে নেবেন। তবে আমি আজকে সংরক্ষণ করছি না, সবগুলো কাবাব ভেজে নিব। এদিকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2টি ডিম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। একটি কাঁটা চামচের সাহায্যে এবারে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশ এবং কুসুমটা যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। ডিমের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এবারে আগে থেকে তৈরি করে রাখা একটি করে কাবাব নিয়ে ডিমের এই মিশ্রণের মধ্যে ভালোভাবে কোটিং করে নিয়ে আমি তেলের মধ্যে সরাসরি ছেড়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কাবাবগুলো ভেজে নিব। যেহেতু জালি কাবাব, উপরে তো জালি ক্রিয়েট করতেই হবে, এজন্য আমি হাতের সাহায্যে এইভাবে হালকা করে একটু করে ডিমের মিশ্রণ নিয়ে ছিটিয়ে দিচ্ছি। এতে করে খুবই সহজেই দেখতে পারবেন অসংখ্য জালি ক্রিয়েট হয়েছে। আপনারা যদি বেশি জালি তৈরি করতে চান তাহলে বেশি পরিমাণে ডিমের মিশ্রণ ছিটিয়ে দিবেন, আর যদি কম তৈরি করতে চান তাহলে হালকা অল্প করে দিলেই হবে। কাবাবের চারপাশে জালিগুলো এমন ছিটিয়ে থাকবে, তবে এগুলোকে এভাবে টেনে টেনে কাবাবের উপরে দিলে কাবাবটা একদম জালি দিয়ে কভার হয়ে যাবে। এক পাশ থেকে হয়ে আসলে কাবাবগুলোকে উল্টিয়ে দিয়ে অপর পাশেও ভেজে নিব।
এই জালি কাবাবগুলো ভেজে নিতে খুব একটা বেশি সময় লাগে না, সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে একটি করে কাবাব ভেজে নিতে। আমি বেশ কয়েকটি কাবাব আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি কাবাবের জালিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা যাচ্ছে। এখানে আসলে এক্সপার্টদের হাতেরও কোনো প্রয়োজন নেই। যারা একদমই নতুন কাবাব তৈরি করতে, তারাও খুব সহজভাবে এই জালি কাবাবগুলো তৈরি করে নিতে পারবেন। দেখতেই পেলেন কাবাবের মধ্যে কত অসংখ্য জালি ক্রিয়েট হয়েছে। শুধু ডিমের জালি কাবাব না, আপনারা এইভাবে মাছ অথবা মাংসের জালি কাবাবগুলোও তৈরি করে নিতে পারবেন। এইভাবেই সেম প্রসেসে আমি সবগুলো কাবাব ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কাবাবগুলোর লুকসটা জাস্ট দেখুন, এত বেশি জালি ক্রিয়েট হয়েছে যা আপনারা গুনেও শেষ করতে পারবেন না। আপনি যাকে এই কাবাবটা খাওয়াবেন সে তো অনেক বেশি প্রশংসা করবেই আপনার, সেই সাথে আপনি নিজে খেয়েও অনেক বেশি স্যাটিসফাইড হবেন। রেসিপি দেখে তো এতক্ষণে আপনারা বুঝেই গেছেন কাবাবগুলো কত বেশি পারফেক্ট হয়েছে আর কত বেশি মজা হতে পারে। রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বিসমিল্লাহ। পটেটো স্টিক কাবাব বানানোর জন্য এখানে আমি 5টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। ফার্স্টে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আলুর খোসা ছাড়ানোর পর এবারে আলুগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। আলুগুলো কিভাবে কেটে নিচ্ছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন। টুকরোগুলো খুব বেশি বড় না করে আমি মিডিয়াম সাইজে করার চেষ্টা করছি। খুব বেশি বড় না করাই ভালো। যত ছোট করে কেটে নিতে পারবেন কাবাবের টেস্টটা তত বেশি ভালো আসবে। আর আমি বলবো কাবাবটা তৈরি করতে গেলে একটু বেশি পরিমাণেই তৈরি করবেন। শুধুমাত্র আলু দিয়ে তৈরি করা হলেও এই কাবাবটা অনেক অনেক বেশি মজার। বানানোর পর হয়তো আপনি নিজেই আর ভাগে পাবেন না। সবগুলো আলু কেটে নেওয়ার পরে আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ওয়াশ করে নিচ্ছি, একদম ক্লিন স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্ত। আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে যাচ্ছি চুলাতে। এদিকে চুলায় আমি বেশ খানিকটা পানি গরম করতে দিয়েছিলাম। পানির পরিমাপটা একটু বেশিই নিয়েছি। পানিটা যখন ফুটে উঠতে শুরু করেছে তখন এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এবারে মশলা পানির সঙ্গে আলুগুলোকে আমি সেদ্ধ করে নিব। আলুর টুকরোগুলোকে পুরোপুরিভাবে সেদ্ধ করা যাবে না, 70 থেকে 80% মতো সেদ্ধ করে নিতে হবে। আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি, এর মধ্যেই 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি সেদ্ধ করা যাবে না। আমি পানিটা ছেঁকে উঠিয়ে নিচ্ছি। আলুর টুকরোগুলো গরম পানি থেকে ছেঁকে উঠিয়ে নেওয়ার পরে সম্পূর্ণভাবেই ঠান্ডা করে নিয়েছি। গরম থাকা অবস্থায় আলুর টুকরোগুলো স্টিকের মধ্যে ঢুকানো যাবে না। গরম থাকা অবস্থায় আলুর টুকরোগুলো ভেঙে যাবে। এজন্য আলুর টুকরোগুলো সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেওয়ার পরে এরকম একটি শাসলিকের কাঠি নিয়ে এর মধ্যে আস্তে আস্তে গেঁথে নিতে হবে। আপনাদের কাছে এই স্টেপটা যদি ঝামেলার মনে হয় তাহলে কাঁচা থাকা অবস্থায় আলুর টুকরোগুলো শাসলিক কাঠির মধ্যে গেঁথে নেবেন, তারপরে পানিতে ভাপিয়ে নেবেন, ওইটা করলেও চলবে। দেখতেই পাচ্ছেন শাসলিক কাঠিটার নিচের অংশটা একটু ফাঁকা রেখে সম্পূর্ণ শাসলিক কাঠিটায় আমি আলুর টুকরো দিয়ে খুব ভালোভাবে গেঁথে নিয়েছি। একইভাবে সবগুলো আলুর টুকরো শাসলিক কাঠির মধ্যে ভালোভাবে গেঁথে নিয়েছে। এখানে অনেকগুলো কাবাব তৈরি হয়েছে। এবার একটি লিকুইড মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখানে বুঝে দিতে হবে, কারণ টমেটো সস সয়া সস ব্যবহার করেছি, এর মধ্যে কিন্তু লবণ থাকে। আর দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা। সাথে সামান্য একটু পানি দিয়ে একটি লিকুইড মিশ্রণ তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না, একটু ঘন টাইপেরই ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে তৈরি করে রাখা কাবাবগুলোকে আমি ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। কাবাবের কোনো অংশই যেন ফাঁকা না থাকে এমনভাবে কোটিংটা করে নিতে হবে, তাহলে পরবর্তী কোটিংটাও একদম পারফেক্ট হবে। এবার এক্সট্রা ব্যাটারটি ঝেড়ে ফেলে দিয়ে পটেটো স্টিক কাবাবটিকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ব্রেড ক্রাম্বসটা না থাকলে পাউরুটির গুঁড়া অথবা টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে কোটিংটা করে নিতে পারবেন।
কোটিংটা খুব ভালোভাবে করে নিচ্ছি যেন কোনো অংশ ফাঁকা না থাকে। ব্রেড ক্রাম্বস দিয়ে কাবাবটা খুব সুন্দরভাবে যেন চারপাশ থেকে কোটিং হয়ে আসে। একইভাবে আরও একটি কাবাব আমি আপনাদের কোটিং করে দেখাচ্ছি। দেখুন, এটা আহামরি কঠিন কিছুই না। ব্রেড ক্রাম্বসের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে খুব সুন্দরভাবে কোটিংটা হয়ে আসে। সেম একই প্রসেসে সবগুলো পটেটো স্টিক কাবাব আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবারে চলে যাচ্ছি চুলাতে এগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে আমি পটেটো স্টিক কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালোভাবেই গরম করে নিতে হবে, কারণ আমি সবসময় বলে থাকি ব্রেড ক্রাম্বসে কোট করা আইটেম একটু গরম তেলেই ভেজে নিতে হয়, তাহলে তেলটা কম সোক করে। কাবাবগুলো উল্টে পাল্টে 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিচ্ছি, কারণ আলুটা আগে থেকে অনেকটা সেদ্ধ করা রয়েছে। এ পর্যায়ে এসে সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। সম্পূর্ণ কাবাব আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, কাবাবের লুকসটা যে এত ইয়াম্মি হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে। আর আলুগুলোও খুব সুন্দরভাবে কুকড হয়েছে, আশা করছি বুঝতে পারছেন। আলুগুলো কিন্তু কোনোভাবে কাঁচা থাকবে না। খুবই অল্প মশলায় তৈরি এই পটেটো স্টিক কাবাবগুলো খেতে সত্যিই অসাধারণ। আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমি রিকোয়েস্ট করব এটা আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। ওপরটা ক্রিস্পি এবং ভেতরটা সফট, খেতে মাশাআল্লাহ। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি 5টি কাঁচা আলু নিয়েছি। এই স্ন্যাক্সটি খুবই বেশি মজার। আমি রিকোয়েস্ট করব আপনারা তৈরি করলে একটু বেশি পরিমাণেই তৈরি করবেন, এছাড়া কিন্তু কাড়াকাড়ি লেগে যাবে। পরবর্তীতে আপনি আর নিজেই ভাগে পাবেন না। ফার্স্টেই আমি আলুর খোসাটাকে পিল করে নিচ্ছি। সবগুলি আলুর খোসাটাকে ভালোভাবে পিল করে নেওয়ার পরে এখানে একটি মিক্সিং বলে আমি নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। এই পানির উপরেই আমি আলুগুলোকে গ্রেট করে ফেলবো, এছাড়া কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। আমি একটি চিকন গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে মোটা গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন, তবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি মোটা এবং চিকন যেভাবেই গ্রেট করুন না কেন, স্ন্যাক্সের মধ্যে কিছুটা কিন্তু সামান্য পার্থক্য চলে আসে। আমি এর আগে মোটা ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও গ্রেট করে স্ন্যাক্সটি তৈরি করেছিলাম, তবে আমার কাছে এইটা বেশি মজা লেগেছে। সবগুলো আলু খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইবারে এই আলু কুচিগুলোকে কয়েকবার পানি বদলিয়ে একদম পরিষ্কার স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন একদম ক্লিন পানি বের হওয়া পর্যন্ত আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবারে এই আলু কুচিগুলোকে হাতের সাহায্যে চিপে এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে। চেষ্টা করবেন এইভাবে চেপে চেপে যতটা পানি ফেলে দেওয়া যায়, তাহলে স্ন্যাক্সগুলো তৈরি করা যেমন সহজ হবে, তেমনি স্ন্যাক্সগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আমি খুব ভালোভাবে চেপে নিয়েছি, চেপে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন আলু কুচিগুলো কত বেশি ঝুরঝুরে হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা পানি নেই। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। 1/4 টিস্পুন দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এখানে সবশেষে দিয়ে দিলাম 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে অন্য কোনো কিছুই ব্যবহার করা যাবে না, কর্নফ্লাওয়ার দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করতে হবে। এবারে আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ফার্স্টের দিকে মনে হতে পারে মিশ্রণটা অনেক বেশি ঝুরঝুরে আছে, মিশতে চাচ্ছে না, তবে মিশাতে মিশাতেই দেখতে পারবেন আলু কিন্তু কিছুটা পানি ছেড়ে দিবে। যেহেতু এখানে লবণ ব্যবহার করা হয়েছে, আলু কিন্তু অবশ্যই পানি ছাড়বে। এখানে এক্সট্রা করে আবার কর্নফ্লাওয়ার অ্যাড করতে যাবেন না বা পানিও অ্যাড করতে যাবেন না। মেশাতে মেশাতে এরকম একটা থিকনেসের মিশ্রণ তৈরি হয়ে যাবে। তখন দেখতে পারবেন খুবই সহজে স্ন্যাক্সগুলো তৈরি করা যাচ্ছে। হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিয়ে এরকম একটি করে গোল বল তৈরি করে নিচ্ছি। আমি স্ন্যাক্সগুলো এইভাবে গোল করেই তৈরি করব। এইবারে বলগুলো আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলায় মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। চুলার হিট বাড়ানো বা কমানো যাবে না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চুলার হিট মিডিয়ামে রেখে এইভাবে পটেটো বলসগুলোকে ভেজে নিতে হবে। প্রথম দিকে একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হবে যেন বলগুলো ভেঙে না যায়।
যখন কিছুটা কালার চলে আসবে তখন এইভাবে অনবরত বলসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে এই পটেটো বলগুলো সব দিক থেকে সমানভাবে হতে পারবে। আমার এই পটেটো বলগুলো ভেজে নিতে সময় লেগেছে প্রায় 8 মিনিটের মতো। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে পটেটো বলসগুলো খুবই ক্রিস্পি হবে। খেতে যে কি মজা আমি আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না, আপনাদের তৈরি করে খেয়ে বুঝে নিতে হবে। আর তৈরি করা এত বেশি সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন, তৈরি করতে কোনোই ঝামেলা নেই। হুটহাট কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে এর থেকে সহজ এবং মজাদার রেসিপি আর দ্বিতীয়টি হতেই পারে না। স্ন্যাক্সগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ওপরটা ক্রিস্পি এবং ভেতর থেকে নরম জুসি, মুখে দিলে জাস্ট অন্যরকম একটি ফিল পাওয়া যায়। বিসমিল্লাহ। এগ পটেটো স্টিক কাবাব বানানোর জন্য এখানে আমি 2টি সেদ্ধ করা আলু নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে ছিলে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর গরম থাকা অবস্থাতে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। চেষ্টা করবেন গরম থাকা অবস্থাতে আলুগুলো ম্যাশ করে নিতে, কারণ আলু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে একটি স্টিকি ভাব চলে আসে, ওই ক্ষেত্রে আলু দিয়ে তৈরি যে কোনো নাস্তা তৈরি করতে অনেক বেশি কষ্টকর হয়। চেষ্টা করবেন খুব ভালোভাবে আলুটা ম্যাশ করে নিতে, এর মধ্যে যেন আলুর কোনো বড় টুকরো অথবা লাম্পস না থাকে। আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ টমেটো কুচি, 3 টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম কুচি, 1 টেবিল চামচ দিচ্ছি কাঁচা মরিচ কুচি, মরিচটাকে একদম মিহি চপ করে নিয়েছি। 1 টেবিল চামচ দিচ্ছি ধনিয়া পাতা কুচি। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি চাট মশলা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, সাথে আরও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন দিচ্ছি আদা গুঁড়া, হাফ টিস্পুন রসুন গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে আমি 1 চামচের মতো লবণ ব্যবহার করেছি। এবারে হাতের সাহায্যে সব কিছু আলুর সঙ্গে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি। আমি এই কাবাবের মধ্যে জাস্ট গ্রিন ক্যাপসিকামটা ইউজ করেছি, আপনারা চাইলে রেড অথবা ইয়েলো ক্যাপসিকামগুলো এখানে ইউজ করতে পারবেন। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা 2টি ডিম। আমি এখানে একদম ছোট ছিদ্রযুক্ত একটি গ্রেটারের সাহায্যে ডিমগুলোকে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে ডিমগুলোকে একদম ছোট ছোট কিউব করে কেটেও দিতে পারেন, ওইটাও খেতে এবং দেখতে ভালো লাগবে। এইবারে মিশ্রণের সঙ্গে ডিমটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য আপনারা চাইলে এখানে 2 থেকে 3 টেবিল চামচ বেসনও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু ডিম দিয়ে তৈরি করছি, ডিমটাই বাইন্ডিংয়ের জন্য খুব ভালো কাজ করে, এজন্য এক্সট্রা করে আর কোনো কিছু অ্যাড করছি না। মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে হাতটা পরিষ্কার করে আমি কাবাবগুলো তৈরি করে নিব। কাবাব তৈরি করার জন্য আমি এখানে 2টি করে স্টিক ব্যবহার করছি। এবারে পরিমাণ মতো পুর নিয়ে স্টিকের মধ্যে খুব ভালোভাবে গেঁথে নিচ্ছি। মিশ্রণটা স্টিকের সঙ্গে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিব যেন খুলে না আসে। আর কাবাবের শেপটা দেয়া হয়ে গেলে উপর থেকে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে কাবাবের শেপটা একদম মসৃণ করে নিতে হবে। দেখতেই পারছেন আমার এখানে কাবাবটা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এবারে পরবর্তী কোটিংয়ের পালা, চলে যাচ্ছে আমি পরবর্তী স্টেপে। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 1 কাপ ময়দা, ময়দার পরিবর্তে আটাটাও ইউজ করা যেতে পারে। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এইবারে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে ঢেলে দিয়ে একদম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে, কারণ এই ব্যাটারটি যদি পাতলা হয় তাহলে কাবাবের উপরের লেয়ারটা খুব একটা ভালোভাবে কোটিং করা যাবে না, অনেক বেশি প্রবলেম হবে, এছাড়াও তেলে ভাজার সময় ফেটেও যেতে পারে। আমি ঠিক এরকম একটি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে আগে থেকে তৈরি করে রাখা একটি করে কাবাব নিয়ে এই ব্যাটারের মধ্যে ফার্স্টে ভালোভাবে কোটিং করে নিচ্ছি। এরপরে উঠিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে সঙ্গে সঙ্গে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিংটা করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ব্রেড ক্রাম্বস না থাকলে পাউরুটির গুঁড়ো অথবা টোস্ট বিস্কুটের গুঁড়ো এগুলো দিয়েও কোটিংটা করে নিতে পারবেন। এই কোটিংটা একটু ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিব যেন তেলে ভাজার সময় ব্রেড ক্রাম্বসগুলো খুলে না আসে।
দেখতেই পারছেন আমি ঠিক কোটিংটা কিভাবে করছি। একটু সময় নিয়ে কোটিংটা করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন তেলে ভাজার সময় কাবাবগুলো ফেটে যাবে না। একইভাবে আমার সবগুলো কাবাব কোটিং করা হয়ে গিয়েছে। এবারে চলে যাচ্ছি চুলাতে কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। ব্রেড ক্রাম্বস দিয়ে তৈরি করা যে কোনো আইটেম তেলে ভাজার সময় হাই হিটে ভেজে নিতে হয়। এছাড়া ব্রেড ক্রাম্বস কিন্তু অধিক পরিমাণে তেল শোষণ করে। এজন্য ব্রেড ক্রাম্বস দিয়ে তৈরি করা যে কোনো আইটেমই ভাজুন না কেন, তেলটাকে একদম হাই হিটে গরম করে নিয়ে ভেজে নিতে হবে। আপনারা একটু প্যানের দিকে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন তেলটা ঠিক কীরকম গরম, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর কাবাবগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তেলের মধ্যে অসংখ্য পরিমাণে বুদবুদ ক্রিয়েট হয়েছে। সো বুঝতেই পারছেন তেলটা কতটা গরম করে নিয়েছি। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, কারণ এর মধ্যে যে আলু এবং ডিমগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আগে থেকে সেদ্ধ করা রয়েছে, ভেতরে কাঁচা থাকার কোনো চান্স নেই। 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই এনাফ। সবগুলি কাবাব ভেজে নিয়েছি। এবারে দেখুন কাবাবগুলো কত বেশি লোভনীয় হয়েছে। ইফতার টেবিলে যদি আপনারা এরকম একটি আইটেম রাখেন, সকলের নজর তো ওই দিকেই চলে যাবে। শুধু ইফতারের কথা বলছি কেন, আপনারা যে কোনো স্পেশাল ওকেশনেও এই আইটেমটা টেবিলে রাখতে পারেন, আপনার খাবার টেবিলের লুকসটাই চেঞ্জ করে দিবে। শুধু তো দেখতেই সুন্দর হলে হবে না, টেস্টের কথাও বলতে হবে। টেস্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, একদম অন্যরকম একটি টেস্ট পাবেন। গরম গরম এই কাবাবটি খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।